নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে আজ একটা রহস্য গল্প শেয়ার করে নিতে চলে এসেছি আমি সুদেষ্ণা। বন্ধুরা, প্রথমেই আমি ক্ষমাপ্রার্থী। বিগত বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত আমি ভিডিও উপহার দিতে পারিনি, কিন্তু এখন থেকে সেটা রেগুলার দেবার চেষ্টা করব। এবং একটা সময় আমি কথাও দিয়েছিলাম যে অলৌকিক, ভৌতিক, দৈবিক এই ধরনের ঘটনা গল্প শোনানোর পাশাপাশি রহস্য গল্প আমরা শুনব। আজ যার গল্প পাঠ করে শোনাতে চলেছি তিনি কাবেরী রায়চৌধুরী। গল্পের নাম রহস্যের গল্পের নাম মোহিনী। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে সরাসরি আমরা গল্পে চলে যাই। গল্প মোহিনী। ওয়েবসাইটে খবর পড়ে নেওয়ার অভ্যেস বেশ কয়েক বছর ঋষির। রাতের খাওয়া শেষে ল্যাপটপ খুলে বসেছে। মোবাইলে অপরিচিত নম্বর ভেসে আসতে ফোন ধরেছে সে। হিন্দি বাংলায় জড়িয়ে অচেনা পুরুষ কণ্ঠস্বর। ভেরি সরি টু ডিস্টার্ব ইউ মিস্টার রয়, আমি পুরুষোত্তম বাজাজ আছি। আপনি ঋষি রায়, রাইট? ইয়েস মিস্টার বাজাজ, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? বলছি আমি নবী মুম্বাইয়ে খার ইস্টে থাকি। বিজনেস 5 জেনারেশন ধরে। একটা কমপ্লিকেটেড কেস। আমার ওয়াইফ বলে একটু থেমে গেলেন পুরুষোত্তম। গলা খাঁকারি দিয়ে তারপরে বললেন, হ্যাঁ আমার সেকেন্ড ওয়াইফ, উনি বাঙালি আছেন, প্রজ্ঞা। ওয়াইফই আমাকে সাজেস্ট করলো আপনাকে কন্ট্যাক্ট করতে। একটা হচপচ খিচড়ি ব্যাপার, একটু বেশি কমপ্লিকেশন। বাই দ্য ওয়ে, আপনার কি টাইম আছে কথা বলার জন্য? কিছু চিন্তা করবেন না, আপনার টাইমের রেমুনারেশন আপনি পাবেন, যা চাইবেন। ল্যাপটপ বন্ধ করে বিছানায় টান টান হয়ে বসলো ঋষি। বলল, আপনি বলুন। আমার টাইম না থাকলে বলতাম, আগে ইনান্টেশন বলুন। গলা খাঁকারি দিলেন এবার পুরুষোত্তম। প্রাথমিক উত্তেজনা মুক্ত এখন তিনি। কণ্ঠস্বরেই বোঝা গেল বলেন, প্রজ্ঞা আমার সেকেন্ড ওয়াইফ। আমাদের এজ গ্যাপ 20 ইয়ারের। আমি 51 ও 31। ভেরি বিউটিফুল অ্যান্ড চার্মিং শি ইজ। আমাদের আলাপ একটা ডেটিং অ্যাপে। ওকে দেন। আমি উইডোভার ছিলাম। ওয়াইফের ডেথ হয়ে গিয়েছিল সাডেন হার্ট অ্যাটাকে 2 years ব্যাক। কি বলবো, একদম লোনলি হয়ে পড়েছিলাম। চিত্রা রঙ্গের এগনিজেন্সি আমার ওয়াইফ আমার লাইফে যে কতটা হয়ে পড়েছিল, nobody can imagine। सिर्फ 40 साल की थी ও। আমাদের 2 बेटियां 16 और 18 साल की। প্রবলেমটা বলুন প্লিজ। ইয়েস, এইগুলো না জানলে প্রবলেম বুঝবেন না স্যার। ওকে, ক্যারি অন। কথা বলতে বলতে আলিয়াকে লাইনে জুড়ে নিয়েছে ঋষি। সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট চলছে। ভদ্রলোকের কথায় কোনো রকম অসঙ্গতি পেলে নোট করে নিস। স্যার, যা বললাম আমাদের 5 জেনারেশনের বিজনেস। আমার দাদাজির বাবার বাবাকে একজন বড় শিল্পপতি একটা সূর্য মূর্তি উপহার দিয়েছিলেন। খুব প্রেশাস মূর্তিটা। আমাদের ফ্যামিলির জন্য খুব লাকি আছে। আমার মায়ের মুখে শুনেছি আমাদের যত প্রসপ্যারিটি সব এই মূর্তি আসার পর। মূর্তিটা চুরি হয়ে গেছে, এই তো? ঋষি বলল, হ্যাঁ জি, খুব ভয়ে আছি। ইন দ্য মিন টাইম আমার ছোটো মেয়ের মধ্যে র্যাডিক্যাল চেঞ্জ এসেছে, যেটা নট গুড ফর হার। আমরা বেসিক্যালি মারোয়ারি। আমার জেনারেশন থেকে ননভেজ খাই, মেয়েরা ননভেজ প্রেফার করে। ওকে। প্রবলেম হচ্ছে প্রজ্ঞার সঙ্গে আমার বিয়ে হয়েছে 1 সাল,
তার আগে 2 মহিনা ডেটিং অ্যাপে কথা বলেছি। আমার এক ফ্রেন্ড এই অ্যাপের কথা বলে, ওই শিখিয়ে দিয়েছিল কি করতে হবে। আমি ব্যবসা নিয়ে থাকতাম, এসবের কিচ্ছু জানতাম না স্যার। মূল সমস্যাটা আসুন, তারপর আমি জেনে নেব দরকার মতো। দেখিয়ে সো মেনি প্রবলেমস আর দেয়ার অ্যাট দিস মোমেন্ট। আমার ছোটো মেয়ের কিছু আনইউজুয়াল অ্যাক্টিভিটিস নোটস করছি। প্রজ্ঞার কিছু চালচলনও খুবই ফিশি লাগছে, কিন্তু ওর মধ্যে একটা ইনোসেন্স আছে যেটা ডিনাই করতে পারি না। প্রজ্ঞারও এটা সেকেন্ড ম্যারেজ, ও ডাইভোর্সড। আমাকে বিয়ে করার আগে ওর একটা বাচ্চা ছিল, একটা 7-8 মান্থের বেবি ছিল। এখন নেই। नहीं, मर चुकी शादी से पहले ही, अननेचुरल डेथ। सस्पेक्टेड शी हैज़ बीन किल्ड। আপনি সেই বেবিকে দেখেছেন কখনো? তখনও আমরা মিট করিনি, জাস্ট আলাপ হয়েছে, চ্যাট করি, ভিডিও কলিং করি। তখন ভিডিওতে একবার দেখেছিলাম। আর দেখেননি? না, বলতো অফিস করে টায়ার্ড থাকি, বেবি তাই আয়ার কাছেই ঘুমোয়। কয়েকটা প্রশ্ন করব, সঠিক উত্তর দেবেন, না জানলে বলে দেবেন। জি, পুছিয়ে। প্রজ্ঞার এক্স হাজব্যান্ডের কথা কিছু জানেন? কেন ডিভোর্স? প্রজ্ঞার सरनेम? देखिए, आई वॉज नॉट इंटरेस्टेड अबाउट हर पास्ट, इसलिए कभी नहीं पूछा। ও সেই সময় ফেসবুকে আপডেট দিত ওর হাজব্যান্ড ওকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করছে। ম্যারেজের পর থেকে ও বেবি চাইতো, কিন্তু হাজব্যান্ড চাইতো না, এটসেট্রা এটসেট্রা। বেবি আইভিএফ করে নিয়েছিল অনেক স্ট্রাগল করে, কিন্তু বাচ্চার ফাদার নাকি বাচ্চার কোনো জিম্মেদারি নেয়নি। ইভেন বাচ্চা যে ওরই তাও ডিনাই করছে। আর আমি একবার আউট অফ কিউরিওসিটি ওর প্রোফাইল চেক করে দেখেছিলাম, হি ইজ জেনুইনলি হ্যান্ডসাম অ্যান্ড ওয়েল এডুকেটেড। আইটি ব্যাকগ্রাউন্ড, মুম্বাই আইআইটির স্কলার স্টুডেন্ট ছিল। ব্যাঙ্গালোরেও টিসিএসে হাই পোস্টে জব করতেন। তারপর ইউএসএতে চলে গেছিলেন উইথ প্রজ্ঞা, ওখানে 8 ইয়ার্স ছিল ওরা। রিসেন্টলি দুজনেই ইন্ডিয়ার ব্যাক করেছিল, বাট সেপারেটেড থাকতো। প্রজ্ঞা মায়ের কাছে ছিল 6 মান্থস, পরে ব্যাঙ্গালোরে শিফট করে জব নিয়ে চলে যায়। প্রজ্ঞাও আইটি সেক্টরে ছিল। প্রজ্ঞার সারনেম ছিল মুখার্জি। চুরি বাদে আপনাদের আর কি প্রবলেম সেটা বলুন। প্রজ্ঞা বলল, পুলিশ মূর্তি চুরি করে সলভ করতে পারবে বলে মনে হয় না। পুলিশের সঙ্গে ক্রিমিনালদের অনেক যোগসাজশ থাকে। অনেক সময় কলকাতার ঋষি রয়কে কন্ট্যাক্ট করো, অনেক বড় ডিটেকটিভ উনি। তখনই মনে হলো আমার মেয়ের কেসটাও যদি আপনাকে বলি। ইনফ্যাক্ট প্রজ্ঞার চালচলনেও কিছু ফিশি ব্যাপার লাগছে, কাউকে বলতেও পারছি না। আবার ওকে খুবই আমার প্রতি ডেডিকেটেড লাগে, খুবই ছেলে মানুষ টাইপের, খুব কনফিউজ স্যার। ওকে মিস্টার বাজাজ, মূল সমস্যায় আমরা এখনও রিচ করতে পারিনি। আপনি কি কলকাতায় আসতে পারেন? মুখোমুখি বসে ডিটেলস জানতে হবে, ম্যাটারটায় অনেক শেডস আছে। আপনি বললে কাল আফটারনুন ফ্লাইটেই আসতে পারি, নাইটের দিকে ব্যাক করব। দেন কাম প্লিজ। কোথায় উঠবেন? এয়ারপোর্ট হোটেলে পৌঁছে একটা কল করব। ইয়েস, ডান। আরেকটা কথা, আপনি যে আসছেন কেউ যেন না জানে, শুধু আপনি আর আমি, ব্যাস, রাইট? পুরুষোত্তম ফোন কেটে দিতেই আলিয়া ভীষণ উত্তেজিত হয়ে বলল, কেসটার সঙ্গে আমি আর একটা কেসের সিমিলারিটি পাচ্ছি, বুঝলি। প্রায় 1 বছর আগেই ফেসবুকে আমার এক কাজিন সিস্টারের ফেসবুক ফ্রেন্ডের এরকম একটা কেস। বেবিকে মার্ডার করা হয়েছিল বলে সবাই গেস করেছিল। তারপর তারও নাম ছিল প্রজ্ঞা। আমিও কেসটা পার্সোনালি নাড়াচাড়া করেছিলাম, কিন্তু কেসটা ধামাচাপা পড়ে গেছিল। ওয়েট, দিদিকে কল করে ওর অ্যাকাউন্টটা পাই কিনা দেখছি।
ওকে। সকাল 7টায় ফোনের আওয়াজে ঘুম ভাঙল ঋষির। বাজাজ কলিং। উত্তেজিত সে। ইয়েস, গুড মর্নিং, বলুন। বাই 11 আমি কলকাতায় রিচ করছি, এখন এয়ারপোর্টে। আপনি বাই 11:30 চলে আসুন দাদা। উত্তেজনার পারদ এখন তুঙ্গে ঋষির। আলিয়াকে ফোন করতে যেতেই আলিয়ার মেসেজ ঢুকলো হোয়াটসঅ্যাপে। গুড মর্নিং, কখন আসবো বলো। সঙ্গে সঙ্গে উত্তর দিল সে। 11:30 এয়ারপোর্টে পৌঁছে যাবি, বাজাজ ফোন করেছিল। আলিয়া যে সময়কে বারবার হারিয়ে দিয়েছে, আজ আবার তার প্রমাণ পেল ঋষি। নির্দিষ্ট সময়ে পৌঁছে সে দেখল আলিয়া আগেই এসে গিয়েছে। টাক মাথা, ধপধপে ফর্সা, মাঝারি উচ্চতার সৌম্য চেহারার এক ভদ্রলোককে তাদের দিকে আসতে দেখেই আলিয়া বলল, আই থিঙ্ক উই আর ওয়েটিং ফর দিস গাই। ভদ্রলোক ফোন বার করে বললেন। ফোনে করে ধীরে পায়ে এগিয়ে আসতেই ঋষির ফোন বেজে উঠল। বাজাজ কলিং। ঋষি হাত নাড়তেই এগিয়ে এসে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেন পুরুষোত্তম বাজাজ। নাইস মিটিং, চলুন রেস্তোরাঁয় বসি। আলিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই পুরুষোত্তম বলেন, এর কথাও শুনেছি, নাইস মিটিং। আপনারা এখন আমাকে এই প্রবলেম থেকে বের করে আনতে পারলে যা ফিস চাইবেন আমি দেব। হট চকলেট খেতে খেতে ঋষি বলল, আমি আর আলিয়া কিছু প্রশ্ন করব, আগে সেগুলোর উত্তর দেবেন প্লিজ। প্রজ্ঞা মুখার্জির বেবি যে মার্ডার, সে বিষয়ে আপনি কি জানেন? প্রজ্ঞার ফটো নিশ্চয়ই আছে আপনার কাছে, একটু দেখাবেন প্লিজ। মোবাইলে ফটো গ্যালারিতে প্রজ্ঞার অসংখ্য ছবি সঙ্গে সঙ্গে বের করে এগিয়ে দিলেন পুরুষোত্তম। স্বাস্থ্যবতী, অতীব ফর্সা, নজরকাড়া সুন্দরী বলা যায় প্রজ্ঞাকে। তবে সে যে অতিরিক্ত শরীর প্রদর্শনে উৎসাহী তার সব ছবিতেই স্পষ্ট। সমস্ত পোশাক অতিরিক্ত খোলামেলা এবং সে প্রদর্শন করছে বিভিন্ন অঙ্গভঙ্গি করে। ছবিগুলো দেখতে দেখতে আলিয়া বলল, আল্লাহ, এই তো সেই মেয়ে তোকে যার কথা বলেছিলাম। কাল দিদি ওর অ্যাকাউন্ট থেকে ছবি পাঠিয়েছে, দেখলাম ইনিং বিয়েও করেছে, ম্যারেড টু পুরুষোত্তম বাজাজ লেখা। পুরুষোত্তম অবাক, বললেন, চেনেন ওকে? অল্প, ফেসবুকে। আপনি বলে যান প্লিজ। তারপর একদিন ফেসবুক পোস্ট দেখলাম ওর বেবি মারা গেছে। ওকে ফোন করলাম, দেখলাম ও খুবই স্টেডি অ্যান্ড কুল। এতটা কুল কোনো মম হতে পারে, নেভার থট অফ। আমি অবাক হয়েছিলাম। ও বলল, ভালোই হয়েছে, গডের চাইল্ড গড নিয়ে গেছে। ওর বাবা থেকেও ছিল না, আমি একটা মানুষ করতাম কি করে জানি না, ঈশ্বর ওকে নিয়ে শান্তি দিয়েছে। ওকে কনসোল করলাম, মন খারাপ করো না, আমি আছি। ও বলুন, না করছি না, আমি এখন রিলিভড। তাছাড়া আমার বেবিকে কেই বা আমাকে বিয়ে করতে বলো বেবিকে নিয়ে? ওর নিজের বাবাই নিল না। জানেন মিস সিদ্দিকি, আমার মন খুবই দুঃখী হয়েছিল সেই দিন। ওর বাবা মাও নাকি ওকে জায়গা দিচ্ছে না। তখনই ডিসাইড করলাম ওকে বিয়ে করব, ঘর দেব, আমার 2 বেটিকেও সন্তান হিসেবে পাবে, ওর জব করারও দরকার হবে না, আমার প্রচুর অর্থ ঈশ্বরের দয়ায়। সেই দিন রাতেই বিয়ের প্রপোজাল দিই। আমার দোনো বেটিয়াই খুব মডার্ন, ওদের সব বলতে ওরাও বলল, পাপা তুম अकेला शादी कर लो। আমরা মাকে ওর পিকচার দেখালাম, বললাম শাদি করতে চাই। মা ওই রাজি হয়ে গেলেন। বললেন, তুমি যদি ভালো থাকো, মেয়েরাও যদি থাকে, আমার কোনো অবসেশন নেই। দেন আই ডিসাইডেড। আলিয়া বলল, উনি রাজি হয়ে গেলেন? বেবির কেসটা? যেদিন প্রপোজ করি সেদিনই বলল, আমি খুব প্রবলেমে আছি, বেবির ডেথ আনন্যাচারাল, হসপিটাল রিপোর্ট দিয়েছে ওকে পয়জন করা হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট এলে জানতে পারবো এক্স্যাক্ট কারণ।
ঋষি বলল, রিপোর্ট কি বলেছিল জানেন? জি, সামথিং টক্সিন থেকে ডেথ। কোনো ইঞ্জেকশন দেওয়া হয়েছিল পায়ের পাতার নিচে। বাচ্চাকেও ডে কেয়ারে রেখে অফিসে গেছিল। ওখান থেকেই ফোন পায় যে বাচ্চার ভমিটিং হচ্ছে। ও অফিস থেকে ডে কেয়ারে এসে দেখেছিল বাচ্চা ঝিমিয়ে পড়েছে ভমিট করতে করতে। সামথিং বটুলিনাম টক্সিন ওর ডেথের কারণ। আলিয়া বলল, ঋষি, সেম কেস। পুরুষোত্তম পানীয়তে চুমুক দিতে গিয়েও থেমে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, প্রজ্ঞার বিহেভিয়ার কিন্তু আমার নর্মাল লাগেনি, বুঝলেন? ওর হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স নিয়েই যেন বেশি দুঃখী মনে হচ্ছিল। তখন ওর রূপ দেখে আমি মুগ্ধ। সন্দেহকে ইম্পর্ট্যান্স দিইনি। ভেবেছি এত অল্প বয়সে এতগুলো প্রবলেম একসঙ্গে ফেস করতে হলে এরকমই হয়। ঋষি বলল, পুলিশ ইনভেস্টিগেট করেনি? হ্যাঁ, তদন্ত চলছিল। ও সেই সময় ভুলভাল কথা বলছিল। আমাকেও জেরা করেছিল পুলিশ। আমি সাসপেক্টেড ছিলাম। লাগাতার ইন্টারোগেট করছে পুলিশ। আমাদের চ্যাট, কল হিস্ট্রি সব চেক করে পুলিশ আমাকে ছেড়ে দিয়েছে। আলিয়া বলল, এইবার আপনার এখন যে প্রবলেম সেটা বলুন, ডিটেলসে বলুন, কিচ্ছু লুকোবেন না। গম্ভীর হয়ে গিয়েছে পুরুষোত্তমের মুখ। বললেন, আমাকে ছুপিয়েছিল প্রজ্ঞা যে ওর হাজব্যান্ডের থেকে কিছু পায়নি। একটা 2 স্টোরেড হাউস অন 6 কাটার্সও নিয়েছে, প্লাস 50 lakhs along with a কার ও ডিমান্ড করেছিল, সেটা পরে জেনেছি। পুলিশি তদন্তে এসেছে। আই ওয়াজ শকড। আমাকে বলেছিল অয়ন ওকে ভালোবেসে ফিরিয়ে নিক, মোটা ভাত কাপড় দিক, সেটাই ও চায়। ওর কোনো লোভ নেই প্রপার্টিতে, ও সংসার করতে চায়। তখন কি আপনার সঙ্গে ডেটিং চ্যাট করছিল? আলিয়া জিজ্ঞেস করলো। হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম, তাহলে অয়নের সঙ্গে সব মিটমাট হয়ে যায়, আমার কি হবে? আমাকে কি তুমি ভালোবাসো না? ও বলেছিল, দেখো, আমার 78 ইয়ার্স ম্যারেজ, এর আগে 2 মাস কোর্টশিপ। আমি তো ওকে ছাড়তে চাইনি, ভালোবাসি ওকে খুব। আমি তো টাকা পয়সার জন্য বিয়ে করিনি। তুমি আমাদের কিনে রাখতে পারবে এত রিচ, কিন্তু তোমাকেও যদি বিয়ে করি তাহলে ভালোবাসলেই করব। তোমাকে আমার ভালো লাগে খুব। একটু কি ওয়েট করতে পারবে না? জানেন, ওর এই কথা শুনে রেসপেক্ট বেড়ে গিয়েছিল। ডেটিং অ্যাপের অন্য মেয়েদের মতো ও নয় ভেবেছি। বলেছিলাম আমি অপেক্ষা করব। আমার মধ্যে তখন খুব একটা ওঠা পড়া, ওকে ভালোবেসে ফেলেছি খুব, কাছে পেতে চাইতাম। আবার ভাবতাম যদি ওদের রিইউনিয়ন হয়ে যায় ও খুব হ্যাপি হবে। তাই ওয়াজ টোটালি কনফিউজড অ্যান্ড এক্সস্টেড। বিয়ে করলে ওকেই করব, আর না তো বিয়ে করব না, তাও ঠিক করে রেখেছিলাম। আপনি খুব অনেস্ট এবং গুড হিউম্যান বিইং, আলিয়া বলল। এবার মেন পয়েন্টে আসুন। জি, আফটার 1 মান্থ ও একদিন ফোন করলো, বলল, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? বললাম, চান দিয়ে। আমার ওয়াইফকে যেমন বাসতাম, কোনো দিন কোনো মেয়ের দিকে আমার ইন্টারেস্ট ছিল না। ও বলল, পুলিশ বেবির ডেথের জন্য প্রাইম সাসপেক্ট করছে। আমার হাজব্যান্ডের ফ্যামিলি আমাকে বাঁচতে দেবে না পুরুষোত্তম। ওরাই বেবিকে মার্ডার করে আমাকেই জেল পাঠাতে চাইছে। আমি তো বেবিকে ডে কেয়ারে রেখে অফিস গিয়েছিলাম সেদিন। তখন তো আমার বাচ্চা সুস্থ। তাহলে 3-4 ঘন্টার মধ্যে কী এমন হলো যে ওর ব্রিদিং ট্রাবল, ভমিটিং, বডি শক্ত হয়ে। কথা বলতে বলতেই লাঞ্চের অর্ডার করলেন পুরুষোত্তম। নিজের জন্য বেঙ্গলি কুইজিন, ঋষি আলিয়া শুধুই ফ্রুট স্যালাড। রীতিমতো ভাত, মাছ, মাংসের বিভিন্ন রকম ডিশ অর্ডার করে খুশি পুরুষোত্তম। বললেন, খেতে খুব ভালোবাসি। ভেবেছিলাম প্রজ্ঞার কুকিংয়ে ইন্টারেস্ট থাকবে, কিন্তু নেই। আলিয়া চট করে বলে উঠল, ওর কিসে ইন্টারেস্ট?
নাথিং, বুঝি না। ও সারাদিন জিম, বিউটি কেয়ার নিয়েই থাকে, শপিং করে প্রচুর। আমার এমনিই ভালো লাগে যে ওর মুখে হাসি আনতে পেরেছি। বয়স কম, তবে খুবই ডেয়ারিং আউটফিট পরে, খুবই ফ্লন্টিং। ওর জন্য ক্যামেরাম্যান রেখেছি, পার্সোনাল ফটোগ্রাফার, প্রচুর ফটো তোলায় হবি। আমার আগের ওয়াইফ খুব সিম্পল ছিলেন। ঋষি প্রসঙ্গ ধরিয়ে দিয়ে তখনই বলল, হ্যাঁ, যেখানে আপনি থেমে গেছিলেন। ইয়েস, প্রজ্ঞা দুদিন ধরে সারাদিন ফোনে কানেক্টেড থাকতো আর কাঁদতো, বলতো কোনো অপরাধ না করে আমি জেল খাটবো, তুমি সহ্য করতে পারবে? ওয়ান্ড্রা ক্রিমিনাল মাইন্ডেড, আমাকে অ্যালিমানি না দিয়ে ডিভোর্স তো করবেই, প্লাস জেল খাটাতে চাইছে। অথচ আইভিএফ করা বেবিকে বাচ্চার স্বীকৃতিও দিতে চায়নি ও। আমার সঙ্গে অন্যায় করলো ওরা। দেন 1 উইকের মধ্যেও বলল মিউচুয়াল দিয়ে দিচ্ছি, কথা হচ্ছে, আমি কিছু নেব না। লাঞ্চ সার্ভ করে দিয়েছে ওয়েটার। ইলিশ পাতুরির দিকে তাকিয়ে পুরুষোত্তম বললেন, আমি কেমন বাঙালি কুইজিন লাইক করি এবার বুঝতে পারছেন তো? ঋষি কথা ধরিয়ে দিয়ে বলল, প্লিজ কাম টু দ্য মেন টপিক। পুরুষোত্তম খেতে খেতে এক মনে বলে চলেছেন, আমরা বিয়ে করে নিলাম, যদিও ওর একটা শর্ত ছিল, সেটাও আমি জাস্টিফাইড ভেবেছিলাম। বলেছিল বিয়ের সময়ই ওর নামে অ্যাকাউন্টে 1 crore রাখতে হবে। ওকে অয়ন যেভাবে ঠকিয়েছে, ও আর কাউকে বিশ্বাস করতে পারছে না। আমার মনে হয়েছিল সত্যিই এইভাবে কেউ চিটেড হলে কি করে মানুষকে বিশ্বাস করবে। দেন আমি ভাবলাম, ইনোসেন্ট একটা মেয়ে এত স্ট্রাগল করছে, আমি বিয়ে করে ওকে নিশ্চয়ই হ্যাপি রাখতে পারবো। নেক্সট মাহিনা আমরা বিয়ে করে নিলাম। মাথা নাড়ল আলিয়া ঋষি দুজনেই। ওকে। ঋষি বলল, এখন প্রবলেমটা কি? আমার বড় মেয়ের সঙ্গে প্রায়ই ওর ঝামেলা চলছে। ইয়াঙ্গার ওয়ান সাডেনলি খুব প্রজ্ঞার ভক্ত হয়ে উঠেছে। মানে উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, আগুনে হাত পোড়াতে বললেও পোড়াবে, এমনই অবস্থা। মেয়েদের সঙ্গে ওর রিলেশন প্রথম থেকে কেমন ছিল জিজ্ঞেস করা হলো। স্বাভাবিক, মেয়েরা তো লিবারাল, বিয়েতে খুশি হয়েছিল, প্রজ্ঞাও ফ্রেন্ডলি ছিল। তাহলে এখন? বড় মেয়ে দীপ্তির সঙ্গে সম্পর্ক একদম ভালো না। কেন হঠাৎ মেয়ের কাছে জানতে চেয়েছেন? হ্যাঁ, দীপ্তি নিজেই কমপ্লেন করেছে যে ও বোনকে কিছু খাওয়াচ্ছে বা কিছু করছে, যে বোন ওর কথা শোনেই না। অথচ 2 বোনে খুব ভাবছিল। আর একটা ব্যাপার, সুপ্তি আমার ছোটো মেয়ে হঠাৎ করেই ফুল ভেজিটেরিয়ান হয়ে গেছে, চোখে পড়ার মতো চেঞ্জেস। আমার মাও অত বাছবিচার করেন না যতটা ও শুরু করেছে। আগে 2 বোন এক ঘরে থাকতো, ওদের মা মারা যাওয়ার পর তো দীপ্তি একেবারে মায়ের মতো আগলে রাখতো সুপ্তিকে। সেই অবস্থা থেকে সুপ্তি এখন ওর বেডরুম আলাদা করে নিয়েছে। স্ট্রেঞ্জ, কেন এরকম করছে জিজ্ঞেস করেননি আপনারা? আলিয়ার প্রশ্নে হতাশা রীতিমতো পুরুষোত্তমের মুখে। খাবার নিয়ে নাড়াচাড়া করতে করতে বললেন, খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে মেয়েটা আমার, উত্তর দেয় না কথার। বলে ওর প্রাইভেট লাইফে যেন আমরা ইন্টারফেয়ার না করি। ও নাকি জীবনের মানে খুঁজে পেয়েছে, ও ঈশ্বরের আরাধনা করে, তাই আলাদা থাকে। সবচেয়ে দুঃখ পাচ্ছে বড় মেয়ে, দিদি অন্তপ্রাণ মেয়েটা, দিদির সঙ্গে কথাই বলে না এখন। দীপ্তি তো এখন কলেজে, আর সত্যি এবার বোর্ড এক্সাম দেবে। ঋষি অবাক হতে হতে বলে ফেলল, বাপরে, মহিলার গুণ আছে, কিন্তু কারণ কি? ওয়াইফকে জিজ্ঞেস করেছিলেন? বলল সুপ্তি নাকি খুব স্পিরিচুয়াল, প্রজ্ঞার গুরুমা ওকে দেখে নাকি বলেছেন ও সাধারণ নয়। ঋষি বলল, গুরুমা? উনি কি এসব মানেন নাকি? জানি না। কাল ফোনে আপনি বলছিলেন প্রজ্ঞার বিহেভিয়ার ফিশি লাগছে, কেন বলেননি? জি, প্রজ্ঞা প্রায় বাড়ির গাড়ি নিয়ে বেরোলো, মাঝপথে গাড়ি ছেড়ে দেয়, আবার বাড়ি ফেরার আগে কোনো একটা পয়েন্টে গাড়িকে আসতে বলে পিক আপ নেয়।
মাস 6 হলো নিজে ড্রাইভার রেখেছে ওর দুটো গাড়ির জন্য। আমাদের যে পুরনো সব ড্রাইভার আছে তাদের ও রাখছে না ওর নিজের গাড়ির জন্য, কারণ জিজ্ঞেস করতেই ও খুব ঝামেলা করলো আমি নাকি ওর প্রিভেসিতে নাক গলাচ্ছি। আলিয়া কথার মধ্যেই জিজ্ঞেস করলো, আপনি কি ওর কন্ডিশন মেনে টাকা দিয়েছিলেন? জি হ্যাঁ, 80 লাখ দিয়েছিলাম, বলেছিলাম বিয়ের পরে তোমাকে নিশ্চয়ই দেবো। আপনার মেয়ের নামে অ্যাকাউন্টসে নিশ্চয়ই মোটা অঙ্কের সেভিংস আছে? হ্যাঁ, 2 মেয়ের নামেই ওদের জন্মের পর দিনেই অ্যাকাউন্ট খুলে আমার বাবা টাকা আর অর্নামেন্টস গিফট করেছিলেন। যেহেতু ওরা ইনফ্যাক্ট তখন তাই ওর মা ছিলেন কেয়ারটেকার, এখন তো দুজনেই ম্যাচিওর্ড। प्रज्ञा की खूब ग्रीडी? सॉरी टू आस्क। पॉजल्ड हो जाता है मैं कभी कभी। देखिए, कभी कभी मुझे लगा उम्र कम है, इस उम्र में यही नॉर्मल है। कभी कभी लग रहा है कुछ। छोड़िए, देखिए प्रज्ञा इज़ ब्यूटीफुल, অনেক লেখাপড়ার ডিগ্রি भी আছে, লাইফে অনেক স্ট্রাগল করেছে, শি ডিজার্ভস আ গুড লাইফ। ও আনন্দ করে থাকবে আমি চাই। মেন চিন্তা আমার শক্তিকে নিয়ে। আচানক ও দিদির থেকে ডিস্টেন্স তৈরি করলো এমন যে দিদি ওর এনিমি, প্রজ্ঞা ওর সবচেয়ে ক্লোজ হয়ে গেল। দেন লাইফস্টাইলই চেঞ্জ হয়ে গেল। হাউ অ্যান্ড ওয়াই? এই ম্যাটার নিয়েই আমি আপনার হেল্প চাই। মেয়ে আমার সঙ্গেও বেশি কথা বলে না, অথচ 2 মেয়েই আমাদের সঙ্গে ফ্রেন্ডলি ছিল। তবে এটা প্রজ্ঞা জানে না কিন্তু যে আমি এসব নিয়ে প্রসিড করছি। আচ্ছা, আমাদের বাড়ি থেকে একটা প্রেশাস অ্যান্টিক সূর্যমূর্তি চুরি গেছে, 4-5 দিন হলো, সেটা তো বলেছি। চুরির কেসটার জন্য আপনাকে রেকমেন্ড করলো প্রজ্ঞাই। তখন মনে হলো সুপ্তির কেসটা যদি আপনাদের বললে সলভ করা যায়। আলিয়া জিজ্ঞেস করলো, ওর রুমে ঢুকেছেন কখনো? কি পুজো করে জানেন? না, সব সময় লকড, আমাকে অ্যাভয়েড করে। আমি প্রজ্ঞাকে জিজ্ঞেস করেছিলাম, ও বলল সুপ্তি খুব স্পিরিচুয়াল, ও যদি মেডিটেশন করে পুজো করে নিজেকে বেটার রাখে, সেটাতে অসুবিধা কী? আলিয়া জিজ্ঞেস করলো, মূর্তিটা বড় না ছোট? মাঝারি হাইট, 1.5 ফিট হবে। মূর্তিটার শরীর দিয়ে অন্ধকারেও জ্যোতি বেরোয়, চোখ দুটো এমারাল্ড এর। আলিয়া বলল, আমরা একবার আপনার বাড়িতে যেতে চাই। আপনারা কি দুজনেই আসবেন? কবে আসতে চান বলুন, আমি টিকিট করে পাঠিয়ে দিচ্ছি। ঋষি বলল, আমরা নিজেরা একটু কথা বলে জানাচ্ছি। ঋষি দুটো হাত জড়িয়ে পুরুষোত্তম প্রবল আকুতি তার কণ্ঠে বললেন, প্লিজ হেল্প করুন। আপনার রেমুনারেশন নিয়ে টেনশন করবেন না, এখনই 1 লাখের চেক কেটে দিচ্ছি। মাথা নাড়ল ঋষি। না, এখন কোনো অ্যাডভান্স দিতে হবে না, আমরা দুজনে আলোচনা করে জানাচ্ছি। আজ তাহলে উঠি, উই কল ইউ। হোটেল থেকে বেরিয়ে এসে ঋষি বলল, বেশ কমপ্লেক্স আর ইন্টারেস্টিং না? নিয়ে নি তবে কেসটা। গম্ভীর মুখ আলিয়ার, মাথা নাড়ল শুধু। কী ভাবছিস মনে হচ্ছে? প্রজ্ঞার বেবির মার্ডার কেসটা চাপা পড়ল কীভাবে? ওর এক্সরের সঙ্গে আমার আগে কন্ট্যাক্ট করব, এইভাবে প্রসিড করব। মূর্তি চুরির সঙ্গে এটা কোনোভাবে লিঙ্কড। ঋষি উত্তেজিত হয়ে বলল, রাইট। আলিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে 1 কাপ চিনি ছাড়া ব্ল্যাক কফি খেয়ে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে শুয়ে পড়ল ঋষি। এইভাবেই অনেক প্রবলেমের উত্তর সে আগে পেয়েছে। চিন্তা করতে করতে চোখ জুড়িয়ে এসেছে ঋষির। ফোনের শব্দে তন্দ্রা কেটে গেল। ক্র্যাক করেছি, প্রজ্ঞা মুখার্জির হাজব্যান্ডের সঙ্গে বললাম জাস্ট নাও। হোয়াট? লাফিয়ে উঠল ঋষি। হাউ? এত তাড়াতাড়ি? আমি তো ফ্রাস্ট্রেটেড হয়ে শুয়ে গান শুনছিলাম। হাসছে আলিয়া। কারা যেন বলে মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে। ওকে শোন, আমি ওর হাজব্যান্ড অয়নকে এখন ফোনে নিচ্ছি, আবার কনফারেন্সে, তুই থাক। নিমেষের মধ্যেই আলিয়া আর অয়ন মুখার্জির গলা শোনা গেল। আলিয়া ঋষির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই অয়ন বলল,
কি জানতে চান বলুন মিস্টার রায়? ঋষি বলল, মিস্টার মুখার্জি, আপনাদের ডিভোর্সের কারণটা ছোট করে যদি বলেন। মিস সিদ্দিকি নিশ্চয়ই বলেছেন আমরা একটা অদ্ভুত কেস নিয়েছি যেখানে আপনার এক্স ওয়াইফ জড়িয়ে আছে। শিওর। আমাদের পরিচয় একটা বন্ধুদের আড্ডায়। আমি তখন রিলেশনশিপে ছিলাম অনন্যার সঙ্গে। অনন্যা ওয়াজ মাই ক্লাসমেট। প্রজ্ঞা ফেল ফর মি ম্যাডলি। এতটাই পাগল হয়ে গেছিল যে অনন্যা বুঝতে পেরে সরে গেছিল নিজেই। আমারও মতিভ্রম। প্রজ্ঞার সঙ্গে 6 মান্থস ডেটের পর বিয়ে করে নিই প্যারেন্টসের অমতেই। আমার মা ওর সঙ্গে কথা বলেই বুঝেছিল ও আমাদের স্ট্যাটাস অর্থ দেখে বিয়ে করতে চাইছে। দেখুন, ওর নিজের আইআইটির স্কলার, কিন্তু ওর ধান্দা হলো কাজ না করে বড়লোককে বিয়ে করে পূর্তি করবে। বিয়ের কিছুদিন পর আমরা আমেরিকায় চলে গেলাম। ডালাসে থাকতে লাগলাম। ওকে বলতাম তুমিও জব করো, কিন্তু করবে না। ওর ইচ্ছে হলো ঘরে বসে খাবে, লাক্সারিয়াস লাইফ লিড করবে। আমি একেবারে বিরক্ত হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, প্রচণ্ড রেগে কয়েকবার গায়ে হাতও তুলেছিলাম। আমার নিজেরই মনে হতো সুইসাইড করি। উফ, কি প্রচণ্ড পাগলামি করতো। হঠাৎ বায়না তুলল বেবি নেবে। আমি বাচ্চা চেয়েছিলাম প্রথম দিকে, কিন্তু তখনও ফিগার নষ্ট হয়ে যাবে এবং ফুর্তি করতে পারবে না বলে রিফিউজ করে। আমি টাচ করতেই গেলেই সিন করতো যেন আমি ওকে রেপ করব। দেখুন, সব কিছুরই একটা লিমিট থাকে। আমি নিজেকে উইথড্র করে নিলাম, সেপারেট রুমে শুতাম তখন থেকে। অনন্যার সঙ্গে তখন আবার কন্ট্যাক্ট হয়। ও বিয়ে করেনি। আমরা আবার রিলেশনশিপে আসি। প্রজ্ঞার মাকে বলেছিলাম মেয়েকে বোঝান ডিভোর্সের জন্য, এই ম্যারেজ কন্টিনিউ করা যায় না। উনিও মেয়ের মতো আমাকেই গালিগালাজ করতে লাগলেন। তারপর নরম হয়ে বোঝাতে চাইলেন যে ওর মেয়ে বয়সের তুলনায় ইম্যাচিওর, একটু মেনে নিই যেন। আমি বললাম সম্ভব না। উনি বললেন তোমরা একটা বেবি নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে, এটসেট্রা এটসেট্রা। এরপরেই প্রজ্ঞার নতুন নাটক হলো বেবি চাই। বাট স্বীকার করতে অসুবিধে নেই, আই লস্ট অল মাই ইমোশনস ফর হার। আমাকে না জানিয়ে ও আইভিএফের সাহায্যে কনসিভ করে 4 মান্থসে জানায় শি ওয়াজ ক্যারিং। আলিয়া বলল, মাই গড। দেন এ নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়। ঠিক 4 মাসের মাথায় আমি জব রিজাইন করে চলে আসি। ওখানকার অ্যাপার্টমেন্ট ছেড়ে দিই। আমি ব্যাঙ্গালোরে নিজেদের বাড়িতে চলে আসি। তখন নতুন একটা জব নিয়েছিলাম। প্রজ্ঞাও বাধ্য হয়ে বাবা মায়ের কাছে ফিরে আসে। এরপর ওর বেবি হয়। আমি ডিভোর্সের নোটিশ পাঠাই। তখন ওর ফ্যামিলি থেকে স্ক্যান্ডাল করে আমার ক্যারেক্টার নিয়ে। অবভিয়াসলি আমি সবার সামনেই বলি আমি অনন্যার সঙ্গে রিলেশনে কেন এলাম আবার। আ ভেরি ফিকল মাইন্ডেড গ্রিডি কোল্ড ট্রিগার শি ইজ। বাচ্চার জন্মের পর থেকে আপনার বাচ্চার দায়িত্ব নিতে হবে। বলুন তো, যে বাচ্চার বাবা আননোন কেউ, তার দায়িত্ব আমি কেন নেব? ও ওর এক লয়ারকে দিয়ে থ্রেট করে বাচ্চার জন্য টাকা না দিলে জেল খাটাতে আমাকে এইসব বলতে লাগলো। আমি পাল্টা বলি ডিএনএ টেস্টে যদি প্রুভ করতে পারো বাচ্চার বাবা আমি, তাহলে নিশ্চয়ই দেবো। দীর্ঘশ্বাস ফেলল অয়ন। বলল, নটোরিয়াস। 8 বছরে আমাকে নরক দেখিয়ে দিয়েছে। আমার ব্যাঙ্গালোরের বাড়ি আর 50 lakhs দিয়ে ওকে ডিভোর্স দিয়েছি। তারপরেই শুনলাম দ্যাট বেবি হ্যাজ বিন মার্ডার্ড। ঋষি বলল, যদি দরকার পড়ে কল করব। ওকে, এনি টাইম ইউ ক্যান কল মি যদি দরকার পড়ে। আর কিছু জানার ছিল কি? থ্যাঙ্কস, এখন এইটুকুই। বাই দ্য ওয়ে, ওর কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওর কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা দিয়েছিলেন? ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, চৌরঙ্গি ব্রাঞ্চ। মেনি থ্যাঙ্কস। অয়ন ফোন ছেড়ে দিতে ঋষি রীতিমতো উত্তেজিত। আরে এই তো, তুই তো একাই কামাল করে দিচ্ছিস। কাজ তো অর্ধেক এগিয়ে গেল। সবে শুরু। আমার গাট ফিলিং হলো সবকটা ক্রাইমের পিছনেই প্রজ্ঞা। আবার বাজাজকেও ছেড়ে রাখা যাবে না। বাজাজকে বলে দে কালই আমরা মুম্বাই যেতে চাই, রাতের ফ্লাইটে যাব। হোটেল আমরা বুক করব। আমি এদিকে আর কিছু কাজ করি আজ। ওকে, বাই।
শুয়ে পড়ার পরেও মাথার কাজ চলছে আলিয়ার। প্রজ্ঞার বেবির একটা ফটো দেখেছিল সে, সেই সময় মনে পড়ছে। সময় কত হলো খেয়াল নেই তার, ঘুম আসছে না। এমন সময় ঋষির ফোন আসতেই ধর্মর করে উঠে বসল সে। হোয়াট হ্যাপেন্ড, এনি প্রবলেম? কথা শেষ করার আগে ঋষির উত্তেজিত কণ্ঠস্বর। বাবি, বাজারের ছোট মেয়ে পালিয়েছে। সুপ্তি ব্যালকনি থেকে শাড়ি ঝুলিয়ে পালিয়েছে রে, বাজাজ এখনই ফোন করলো। ঘটনা কখন ঘটেছে? উনি তখন কোথায় ছিলেন? বললেন উনি 11টায় বাড়ি পৌঁছে গিয়েছিলেন, ডিনার করে শুয়ে পড়েছিলেন। 2 মেয়ের সঙ্গেই তার আগে দেখা হয়। প্রজ্ঞা নাকি 11টা নাগাদ বাজাজকে ফোন করে জানিয়েছিল ফিরতে দেরি হবে, একটা পার্টিতে আছে। শোন বাবি, এখন 2:30 বাজে। বাজাজের কথার হিসেব মতো 8 ঘন্টা আগে ওরা জেনেছে। বাড়ির সিকিউরিটি গার্ডের একজন সুপ্তির ব্যালকনি থেকে পেঁচানো শাড়ি ঝুলতে দেখে সন্দেহ হয়, খোঁজ করে দেখে সুপ্তির ঘর খালি। বাজাজ সেই মোমেন্টেই ফোন করেছে আমায়। এই রকম একটা কিছু ডাউট করেছিলাম রে। কি বলছিস? আমি তো কখনো ক্লুই পাচ্ছি না। আমি পেয়েছি। আমিও পেতাম না প্রকার কেসটা যদি ফেসবুকে হইচই না ফেলে দিত আর আমার দিদির কাছে না শুনতাম। 2-এ 2-এ 4 করেছি জাস্ট। শোন, বাজাজকে বল যত দামি লাগুক আমাদের কালকের আর্লি ফ্লাইটের টিকিটটা যেন করে পাঠায়। হারি আপ। 1 ঘন্টার মধ্যেই ফোন করলো ঋষি। 5:45-এর ফ্লাইট, রেডি হয়ে বেরিয়ে পড়। আমিও বেরিয়ে যাচ্ছি। 2টো ট্র্যাকস্যুট, 2টো টি-শার্ট ও লাইসেন্সড রিভলভারটি গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল আলিয়া 10 মিনিটের মধ্যে। বাজাজের উৎকণ্ঠিত গলায় ফোন এলো বোর্ডিং করার প্রায় সঙ্গে সঙ্গে। প্রজ্ঞা কেম ব্যাক ইনজিওর্ড। ভ্রুর ভাঁজ গভীর ঋষির। হোয়াট ডু ইউ মিন? গলার স্বর কাঁপছে বাজাজের। হ্যাঁ জি, প্রজ্ঞাকে কেউ ইনজিওর্ড করেছে, চাকু দিয়ে কোপ মেরেছে পার্টি থেকে ফেরার সময়। আপনারা কোথায়? পুলিশে কি খবর দেবো? অবশ্যই, কিন্তু ম্যাডামের ইনজুরির খবর দেবেন না। সুপ্তির মিসিং ডায়েরি করুন, সুপ্তির ফটো পাঠিয়ে বলুন এখনই সব মেন চেকপোস্ট, এয়ারপোর্ট, বাস ডিপো আর রেলওয়ে স্টেশন ছড়িয়ে দিতে, আর প্রজ্ঞাকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, কোনো মতেই না। আমরা বাই 8:30 পৌঁছে যাচ্ছি আপনার বাড়িতে। আচ্ছা, প্রজ্ঞাকে কে বা কারা মেরেছে কিছু বলতে পারলো? কতটা সিরিয়াস ইনজুরি ওর? না, ও খুবই ট্রমার মধ্যে আছে, কিছু বলতে পারছে না। তবে ইনজুরি খুব সিরিয়াস নয়, বাট ব্লিডিং হয়েছে হাতে কয়েকটা জায়গায়। ডক্টর এসে ট্রিটমেন্ট করছেন এখন, সিটেড করে রাখা হয়েছে। একটু ওয়েট করুন প্লিজ, আমাদের ফ্লাইট টেক অফ করছে, ফোন সুইচ অফ করছি, প্লিজ কিপ পেশেন্স। দুধ সাদা প্রকাণ্ড গাড়িটাকে রাজপ্রাসাদ বললে অত্যুক্তি হবে না, সর্বত্র রুচির ছাপ। ঋষি আলিয়া বাড়িতে প্রবেশ করতেই পুরুষোত্তম স্বয়ং অভ্যর্থনা করলেন, মুখ শুকনো। বললেন, কী হচ্ছে বুঝতে পারছি না, আমার মেয়েটা। বলতে বলতে হামাও করে কেঁদে ফেললেন। রাইট অর রং, প্রমাণ কিন্তু আপনার মোবাইলেই আছে। একতলার বিশাল হলঘরে ঋষিরা বসতেই ট্রলি ঠেলে চা, কফি, শরবত, ড্রাই ফ্রুটস আর কিছু ফল নিয়ে এসে পরিবেশন করলো অল্প বয়সী একটি মেয়ে। বাজাজকে আশ্বস্ত করিয়ে আলিয়া, ডোন্ট ওয়ারি, থানায় ইনফর্ম করেছেন তো? জি হ্যাঁ। ঋষি আশ্বস্ত করলো, একটু শান্ত হন প্লিজ, চলুন প্রজ্ঞা ম্যামের সঙ্গে কথা বলবো। ঘুম হচ্ছে, ওর ঘরে যেতে হবে আমাদের, গম্ভীর গলায় বলল ঋষি। আমরা কি তারপর মিউজিয়ামটা দেখব? আলিয়া ঋষিকে জিজ্ঞেস করলো। আপাতত থাক, ওখানে পড়ে। এত সুসজ্জিত সুদৃশ্য কক্ষ আগে কখনো দেখেনি ঋষিরা। মার্বেলের মেঝে, দুধ সাদা ঘর, ঝাড়বাতি, রাজকীয় আসবাব। ইংলিশ স্টাইলের খাটে ঘুমোচ্ছে দেখা গেল প্রজ্ঞাকে, চোখ মুখে ক্লান্তি, হাতে কয়েক জায়গায় তুলো গজের ব্যান্ডেজ। আলিয়া পুরুষোত্তমকে বলল, আমরা
ওর ভ্যানিটি ব্যাগ, মোবাইল আর ল্যাপটপ সিজ করছি আপাতত। কাগজ পেন দিন, আপনি উইটনেস। পুরুষোত্তমের চোখ মুখে বিস্ময়। বললেন, ওকে সন্দেহ করছেন? আলিয়া মুখে হাত চাপা দিয়ে বলল, আমি মোবাইল ব্যাগ আর ল্যাপটপ নিয়ে অন্য ঘরে যাব। ঋষির আলমারি ওয়ার্ড্রব সার্চ করবে। হেল্প করুন, উনি জাগার আগেই কাজ সারতে হবে। বিস্ময়ের অবধি নেই, যেন পুরুষোত্তমের ঘাড় নাড়লেন শুধু। ভ্যানিটি ব্যাগের মধ্যেই আলমারি ওয়ার্ড্রবের একগুচ্ছ চাবি পাওয়া যেতেই উল্লসিত আলিয়ারা। লকড মোবাইল সহজেই আনলক করে ফেলেছে আলিয়া। আনসেভড 2 নম্বরে গত 1 মাসে অনেকবার কথা হয়েছে লক্ষ্য করল। কল রেকর্ডার অন করতেই স্তব্ধ আলিয়া। আর 1 মুহূর্ত দেরি করা যাবে না। ঋষিকে ফোন করল, কাম, উই হ্যাভ নো টাইম টু ওয়েস্ট। ঋষি ছুটে এসেছিল সঙ্গে সঙ্গে। প্রজ্ঞার রুম লক করে দিতে বলল বাজাজকে। উনি কোথায়? ওর রুমেই। ছুটে যা, বাজাজকে নিয়ে বেরিয়ে আয় রুম লক করে। প্রজ্ঞার ঘর বাইরে থেকে লক করেই ছুটে এসেছেন পুরুষোত্তম আর ঋষি, দুজনেই হতবাক। আলিয়া বলল, মিস্টার বাজাজ, আমাদের এখনই পুলিশ স্টেশনে যেতে হবে যদি মেয়েকে বাঁচাতে চান। প্রজ্ঞার রুম ভালো করে লক করা তো? আপনার খাস বিশ্বাসী কোনো লোক যদি থাকে তাকে ডাকুন। প্রজ্ঞার রুম পাহারা দিতে হবে, যে কোনোভাবেই বেরোতে না পারে। পুরুষোত্তম ফোন করতেই একজন পেশিবহুল তরুণ এসে দাঁড়ালো। পুরুষোত্তম তাকে বলল, হাফিজ, ম্যাডামের রুম পাহারা দেবে। ম্যাডাম ঘুমোচ্ছেন, ঘুম ভেঙে গেলে ডাকলেও খুলবে না। জি বলে মাথা নাড়ল ছেলেটি। পুরুষোত্তম বললেন, আমার বডিগার্ড। ব্যবসার লাইনে অনেক শত্রুতা থাকে জানেন। কে যে কার শত্রু আগে থেকে বুঝবেন না, তাই প্রাইভেট সিকিউরিটি আমাদের রাখতেই লাগে। কিন্তু আলিয়া ম্যাডাম, আপনি কি পেলেন? সত্যি ঠিক আছে তো? প্রজ্ঞা কি এইসবের সঙ্গে? অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়ছেন পুরুষোত্তম। সব বলছি, গাড়ি বের করুন আর ওসিকে বলুন থাকতে। আমরা যাচ্ছি। লাইনটা আমাকে দিন প্লিজ, আলিয়া বলল। ঋষি জিজ্ঞেস করলো, ফোন থেকে কিছু? ইয়েস, কল রেকর্ডার অন ছিল, থ্যাংক গড। পুরুষোত্তম ওসিকে ফোন করে বললেন, স্যার, কলকাতা থেকে 2 প্রাইভেট ইনভেস্টিগেটর এসেছেন, একটু কথা বলুন প্লিজ। পুরুষোত্তমের হাত থেকে মোবাইল নিয়ে নিয়েছে আলিয়া। উত্তেজিত কণ্ঠস্বরে বলল, স্যার, মাইসেলফ আলিয়া সিদ্দিকী, কলকাতা থেকে আসছি। আমার সঙ্গে আছেন ঋষি রয়, প্রাইভেট ইনভেস্টিগেটর। আমরা আসছি। মিস্টার বাজাজের মেয়ের ছবি চেকপোস্টে, রেলওয়ে স্টেশনে, এয়ারপোর্টে ইমিডিয়েটলি পাঠিয়ে দিন। শি ইজ ইন ডেঞ্জার। আমার হাতে প্রমাণ আছে। 2 নাম্বার টেক্সট করছি। ওই নাম্বারে কারা আছেন দেখুন। ওই নাম্বারগুলো কাদের আরেকটু ভালো করে দেখবেন। ওসি দিলীপ ভাটমব্রেকারের সঙ্গে কথা শেষ করেই আলিয়া বলল, প্রজ্ঞার ইনজুরি ফলস। একটা মানুষ কতটা লোভী হলে এত দূর যেতে পারে? প্রজ্ঞা নিজেকে সন্দেহের বাইরে রাখতে নিজেকে ওর লোক দিয়ে ইনজিওর করিয়েছে। ক্যান ইউ ইম্যাজিন? ঋষি আর পুরুষোত্তম একসঙ্গে চিৎকার করে উঠেছে, হোয়াট? ঋষি বলল, কল রেকর্ডার? ইয়েস, কাজটা যে এত সহজে হয়ে যাবে আন্দাজ করতে পারিনি। এই ড্রামাটা করেছে ওকে সাসপেক্টের বাইরে রাখার জন্য, কিন্তু এইটাই ওর বড় ভুল। বাট শি ইজ ডেঞ্জারাস। পুরুষোত্তম হকচকিয়ে গিয়ে বললেন, আমি কিছুই বুঝতে পারছি না, বিশ্বাস করুন। আমার মেয়ে কি অ্যাবডাক্টেড না নিজে পালিয়েছে? কিছু আন্দাজ? প্রজ্ঞা জড়িয়ে আছে? অ্যাবডাকশন তো বটেই, ম্যাডাম নিঃসন্দেহে জড়িত। কল রেকর্ড তাই প্রমাণ দিচ্ছে। কাঁচা কাজ। পাক্কা ক্রিমিনাল হলে এত ছোট ছোট ভুল করতেন না। থানাতে পৌঁছতেই অফিসার ভাটমব্রেকার উত্তেজিত হয়ে বললেন, এইমাত্র আমাদের কাছে আননোন নাম্বার থেকে একটা ফোন এসেছে। পুনে রেলওয়ে স্টেশনের কাছে হোটেল স্মার্ট ইনে একটা মেয়েকে নিয়ে 2 জন উঠেছে। মেয়েটিকে দুবাই পাচার করা হবে কয়েকদিনের মধ্যেই। আজ রাতের দিকেই বাই কার চলে যাবে গোরেগাঁও ভিলেজে।
ওখানে কয়েকদিন থেকে নেক্সট প্ল্যান করবে জয়প্রকাশ আর মিথিলা নামের দুজন। আলিয়া সজোরে চেপে ধরেছে ঋষির হাত। এ তো মেঘ না চাইতেই জল রে। আলিয়া উত্তেজিত বলল, সময় নষ্ট করা যাবে না অফিসার, এখনই প্লেন ড্রেসে কয়েকজন এখান থেকে রওনা দিয়ে দিন। কতক্ষণের রাস্তা? আমরাও যাচ্ছি আপনাদের ফলো করে। আর পুনে পুলিশ স্টেশনে খবর করে দিন রেডি থাকতে। আমি 100% শিওর মেয়েটি সুপ্তি। কল রেকর্ডের সঙ্গে মিলে যাচ্ছে, যদিও রেকর্ডে পাইনি কখন কোথায় যাচ্ছে ক্রিমিনালরা। পুরুষোত্তমকে খুব ক্রুদ্ধ উত্তেজিত হয়ে কথা বলতে দেখা গেল। বলেছি তো ম্যাডাম এখন ঘরবন্দি হয়েই থাকবে। মার জানে তো, আমি যতক্ষণ না বলবো তুমি ওয়াচে থাকবে। ফোন কেটেই উপস্থিত সকলের সামনে রাগে ফেটে পড়লেন পুরুষোত্তম। ম্যাডামের সেন্স ফিরে চিল্লাচ্ছে দরজা খুলে দেওয়ার জন্য। আলিয়া অফিসারকে বলল, ফোর্স পাঠিয়ে প্রজ্ঞা মুখার্জি বাজাজকে অ্যারেস্ট করুন এখনই। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে উনি সুপ্তির অ্যাবডাকশনের সঙ্গে জড়িত। ওর অ্যাকাউন্টে এই বাবদ 90,000 জমা হয়ে গেছে। অ্যাকাউন্ট চেক করলেই বোঝা যাবে। ইন দ্য মিন টাইম আমরা প্রসিড করি টুয়ার্ডস পুনে। হোটেল সম্রাটে পৌঁছতেই আগে মিস্টার ভাটম্ব্রেকার হেসে বললেন, ফোর্স ঘিরে রেখেছে হোটেল, চিন্তা নেই আর। আমরা গেলেই সার্চ শুরু হয়ে যাবে। কোন বোর্ডারকে ঢুকতে বেরোতে দেওয়া যাবে না। রেজিস্টারে জয়প্রকাশ ও মিথিলা নামের এক দম্পতির হদিশ মিলতেই লাফিয়ে উঠেছে ঋষি আলিয়া দুজনেই। সমস্ত হোটেল জুড়ে চাপা উত্তেজনা। দোতলায় 212 নম্বর রুম থেকে নক করতে ভেতর থেকে এক মহিলার গলার আওয়াজ এলো। কন? প্রকাশ? ঋষি চাপা গলায় বলল, হুম। তোমার আওয়াজ এরকম কেন? বাইরে পুলিশ। তাড়াতাড়ি দরজা খোলো। মুখে রুমাল চাপা দিয়ে ঋষি বলল। একসঙ্গে 6 জন পুলিশের দল ঘরে ঢুকতে একেবারেই অপ্রস্তুত বছর 40-এর মহিলা। কোনো রকম বাকবিতণ্ডার আগেই মহিলা কনস্টেবল তাকে হ্যান্ডকাফ পরিয়ে দিতেই চিৎকার শুরু করে দিয়েছে মহিলা। বিছানায় সুপ্তিকে অচৈতন্য অবস্থায় দেখে পুরুষোত্তম পাগলের মতো চিৎকার করছে, মেরি বেটি, মেরি বেটু সুপ্তি। মেয়েকে জড়িয়ে ধরে হাসছেন, কাঁদছেন তিনি। জয়প্রকাশ কোথায় জিজ্ঞেস করলে মুখে কুলো পেটে রইল মিথিলা সারাটা রাস্তা। সুপ্তিকে নিয়ে 2 জন অফিসার সহ পুরুষোত্তম হাসপাতালের উদ্দেশ্যে চলে গেলেন। আর তার শারীরিক চেক আপ হবে। বোঝাই গিয়েছে কড়া সিডেকটিভ দিয়ে বেহুশ করে রাখা হয়েছে সুপ্তিকে। পুলিশের গাড়িতেই মিথিলাকে নিয়ে ঋষি আলিয়া এলো থানায়। প্রজ্ঞা অধৈর্য ক্ষিপ্ত হয়ে বসে ভেতরের একটি চেম্বারে। আলিয়া ঋষি ভাটম্ব্রেকারের সঙ্গে প্রজ্ঞার কাছে গেলে ক্ষিপ্ত হয়ে উঠেছে প্রজ্ঞা। কোন অপরাধে আমাকে অ্যারেস্ট করা হয়েছে জানতে পারি? আমি নিজে ইনজিওর্ড, অসুস্থ আমি। ঋষি নিজের পরিচয় দিয়ে বলল, ম্যাডাম, আপনিই আমার ফোন নাম্বার আপনার হাজব্যান্ডকে দিয়েছিলেন সূর্যমূর্তি চুরির কেসে। তখনই মস্ত ভুল করে ফেলেছেন। আপনার বাকি ক্রাইমগুলো কেমন ধরা পড়বে দেখুন। থরথর করে কাঁপছে প্রজ্ঞা। বলল, কোন কেসে আমাকে অ্যারেস্ট করা হলো? ভাটম্ব্রেকার বললেন, সুপ্তি অ্যাবডাকশন কেস। থ্যাংক টু মিস সিদ্দিকি অ্যান্ড মিস্টার রয়। ওদের জন্য আমাদের কাজটা ইজি হয়ে গেল। মিস্টার রয় আপনার ইন্টারোগেট করতে পারেন। উই আর উইথ ইউ। চিৎকার করছে প্রজ্ঞা। আর ইউ ম্যাড? আমি নিজে ইনজিওর্ড। সুপ্তিকে আমি নো। আলিয়া স্মিত হেসে বলল, কিন্তু আমার কাছে যে ইনাফ প্রমাণ আছে ম্যাডাম। বাই দ্য ওয়ে, আপনার একটা বেবি মার্ডার হয়েছিল না 1 বছর আগে? ব্যাচুলেম্যান টক্সিন শরীরে ইনজেক্ট করা হয়েছিল। আচমকাই 2 হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল প্রজ্ঞা। ওহ বেবি, মাই পুয়ার বেবি, প্লিজ ফার্স্ট এনে আমাকে আর কষ্ট দেবেন না। গম্ভীর গলা আলিয়ার। পায়ের পাতায় ইঞ্জেকশন কে দিয়েছিল? ও তো আপনার কাছেই থাকতো। কত টাকায় কেসটা চাপা দিয়েছিলেন? ক্রুদ্ধ বাঘিনী যেন প্রজ্ঞা। আপনারা লিমিটের বাইরে চলে যাচ্ছেন, কিন্তু মানহানির মামলা করব আমি। ঋষি বলল, সব ক্রিমিনালই প্রথম যাচায়
তাতে অন্যায় ন্যায় হয়ে যায় না। আলিয়া বলল, বোটক্স ইঞ্জেকশন নিতেন আপনি? আপনি তো উন্মাদের মতো নিজের চেহারা নিয়ে কনসিয়াস ছিলেন। কেমন থমকে গেল প্রজ্ঞা। ভিতরে ভেতরে ভাঙছে যে অভিব্যক্তিতেই প্রকাশ পেল। আলিয়া বলল, কেসটা নিয়ে তখনও কিছুটা ইনভেস্টিগেট করেছিলাম নিজের মতো। গতকাল আবার কেসটার মধ্যে ঢুকলাম, বুঝলেন। আপনার কিছু চ্যাট হিস্ট্রি হাতে পেলাম আমার কাজিনের ফ্রেন্ড এর থেকে। ওর সঙ্গে আপনি বেবি ডেথ, আপনার ডিভোর্স এটসেট্রা নিয়ে কনফিউজিং সব চ্যাট করেছিলেন। তাতে স্পষ্ট যে আপনি বাচ্চাটার জন্ম দিয়েছিলেন ডিভোর্স আটকানোর জন্য, অথচ বাচ্চার বাবা আপনার হাজব্যান্ড নয়, আইভিএফে অন্য স্পার্ম নিয়ে। অয়নের সঙ্গে কথা হয়েছে। আপনার অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে আপনার শর্ত মেনেই অ্যালিমনি দিয়েছেন উনি। এরপর আপনার মনে হলো বাচ্চাটা বোঝা, ওকে তো পৃথিবীতে এনেছিলেন হিসেব করে, ডিভোর্স আটকাতে পারলেন না, হ্যান্ডসাম অ্যালিমনি পেয়ে গেলেন। তাহলে বাচ্চা রেখে লাভ কী হবে, তাই না? অতএব সরিয়ে দাও। আমি যদি বলি পয়জন ইনজেক্ট করে তারপর ডে কেয়ারে রেখে অফিসে গেছিলেন যাতে দোষ ওদের দিতে পারেন। আপনার জেঠু বড় নেতা, তারই অর্ডার ফাইল চাপা দেওয়া হলো। পয়সার লেনদেন ভালোই হয়েছিল কি? সুপ্তি ঈশ্বর বিশ্বাসী। এই সুযোগ নিয়ে ওর ব্রেন ওয়াশ করলেন যে ভেজ খাও, পুজো করো, তুমি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। ব্রেন ওয়াশ করে সকলের থেকে আলাদা করে দিলেন, মতলব বেচে দেওয়া। বেচে টাকা পাবেন। সুপ্তিকে নিয়ে মিস্টার বাজাজ হসপিটাল গেছেন। মিথিলা ঘোরপাড়ে অ্যারোস্টেট, জানেন তো? সুপ্তির সেন্স ফিরলেই সব ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট কিছু সময়ের অপেক্ষা। ইউ আর সো টেরাবলি গ্রেডি, সিক, পিটি ইউ। সূর্যমূর্তিও আপনি সরিয়ে ক্রিমিনালদের হাতে বিক্রি করেছেন। এখন তো সেটাই ডাউট করছি। ভালো মানুষ সেজে ঋষিকে এই কেসের তদন্ত করতে বললেন হাজব্যান্ডকে। একই সঙ্গে সুপ্তিকে পালাতে সাহায্য করেছেন। লোকে ভাববে প্রেম করে পালিয়েছে। অ্যাম আই রাইট অর রং? প্রমাণ কিন্তু আপনার মোবাইলেই আছে। পাথরের মূর্তির মতো প্রাণহীন স্থবির হয়ে বসে আছে প্রজ্ঞা। মাঝে মাঝে মাথা নেড়ে বিড়বিড় করছে। সে যে ভিতরে ভিতরে সম্পূর্ণ ভেঙে পড়েছে বোঝা যাচ্ছে। থমথম করছে কক্ষটি। প্রজ্ঞার বিপরীতে আলিয়া, ঋষি, ভাটম্বেকার ও আর একজন অফিসার বসে। আলিয়া বলল, সব প্রমাণ করে দিতে পারবো, 3rd ডিগ্রি পড়লেই সব বেরিয়ে আসবে, জানেন তো। ভাবতেই কষ্ট হচ্ছে, একজন মেয়ে হয়ে মা হয়ে বাচ্চাটাকে মেরে ফেললেন। তাতেও মন ভরল না। মিলিয়নিয়ার্স মিস্টার বাজাজকে বিয়ে করলেন পয়সার জন্য, না হলে আপনার মতো সেলফ অবসেসড 2 সন্তানের বাবাকে বিয়ে করবে কেন? মিস্টার বাজাজের থেকেও বিয়ের কন্ডিশন রেখে কয়েক লক্ষ টাকা নিয়েছেন, তাতেও সুখী হলেন না। এরপর সুপ্তির টার্গেট। আপনার কল রেকর্ডের থেকে জানলাম জয়প্রকাশের লোক আপনাকে লাইট ইনজিওর করবে। কেন? যাতে সবাই কনফিউজড হয়ে যায়। একই সঙ্গে মূর্তি চুরি আর সুপ্তির পালানো সব নিয়ে কনফিউশন তৈরি করতে চাইছিলেন, নিজেকেও ইনোসেন্ট প্রমাণ করা। পিন পড়লে শোনা যাবে এমনই নিস্তব্ধতা। মিথিলাকে প্রজ্ঞার সামনে নিয়ে আসতেই বিস্ফারিত চোখ প্রজ্ঞার। চেনেন মিথিলাকে? অফিসার জিজ্ঞেস করতেই অস্বীকার করল প্রজ্ঞা। না। তুমি চেনো না? হ্যাঁ। প্রজ্ঞা অসহিষ্ণু হয়ে ক্ষিপ্ত হয়ে উঠে জিজ্ঞেস করল, ওয়্যার ইজ মাই হাজব্যান্ড? সুপ্তিকে আমরা মিথিলার কাছ থেকে উদ্ধার করেছি। জয়প্রকাশ সকালে বেরিয়েছিল বলে এখনও অ্যারেস্টেড হয়নি। মিস্টার বাজাজ সুপ্তিকে নিয়ে হসপিটালে গিয়েছেন। আমাকে ফাঁসানো হচ্ছে বলে চিৎকার করতেই অফিসারের বাঁচকাই গলা। ইউ কিপ শাট! শুনে ঘাড় এলিয়ে বসে পড়ল প্রজ্ঞা। চা এসেছে। চায়ের কাপে চুমুক দিয়ে আলিয়া, ঋষি দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রায় একসঙ্গে। ঋষি বলল, এ তো ইজি হয়ে গেল কেসটা, কিন্তু তোর জন্যই। ম্যাডামের পাস্ট কেসটা যদি না জানতিস তাহলে হয়তো কনফিউশন বাড়ত। এক্স্যাক্টলি।
এত সহজেই এতগুলো কেস প্রায় সলভ। এখন প্রমাণ দাখিল করা, ইন্টারোগেট করার পর কেসগুলো সহজেই দাঁড় করাতে পারবো। সূর্যমূর্তি কাকে কত টাকায় বেচেছে জানা বাকি আছে, তবে অভিজ্ঞতা বলছে ম্যাডাম জড়িত, কিন্তু প্রমাণ ছাড়া কোর্ট কিছু শুনবে না। সো আমরা রিমান্ডে চাইবো ম্যাডামকে ইন্টারোগেট করার জন্য। ঋষি অফিসারকে বলল, স্যার মিস্টার বাজাজের হাউসের ওপর ভিজিলেন্স রাখতে লোক পাঠিয়ে দিন ইমিডিয়েটলি। আচ্ছা, ম্যাডামকে অ্যারেস্ট করার পর ওর রুম সিল করা হয়েছিল তো? ইয়েস, হ্যাঁ, আমি এখন ফোর্স পাঠিয়ে দিচ্ছি বাজাজ হাউসে। আলিয়া বলল, আমরা আর একবার সার্চ করব রুমটা। ইন দ্য মিন টাইম ঋষি ব্যাংকে চলে যাক। আপনাদের অফিসার অবশ্যই অ্যাকম্পানি করুক ওকে। ম্যাডামের অ্যাকাউন্টে কত লেনদেন গত 1 মাসে হয়েছে দেখতে হবে, কে বা কারা করেছে জানতে হবে। ব্যাঙ্গালোর পুলিশের সঙ্গেও কন্ট্যাক্ট করছি বেবির কেসটা নিয়ে। ঋষি পুলিশকে সঙ্গে নিয়ে ব্যাংকের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আলিয়া বলল, আমি ম্যাডামকে আবার একটু জেরা করব। ডেফিনেটলি। বোটক্স ইঞ্জেকশন নিতেন তো? ঠোঁট কামড়ে বসে প্রজ্ঞা। খোঁজ পেতে কিন্তু ম্যাক্সিমাম 1 দিন লাগবে আমাদের। হ্যাঁ নিতাম, কিন্তু বেবিকে আমি খুন করিনি, ডক্টর রাজীব খান্নার স্টুডিওতে নিয়েছি। ম্যাডাম ডেকারের ফোনে কল আসতেই চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তার। বললেন, গুড জব ডান। আলিয়া দিকে তাকিয়ে হেসে বললেন, এর সঙ্গী ধরা পড়েছে, হোটেলে ফিরতেই অ্যারেস্ট। আসামিকে নিয়ে আসছে পুলিশ। আমি ইন দ্য মিন টাইম একে আর মিথিলাকে কোর্টে প্রসিড করছি। স্যার 7 days রিমান্ড চাইবেন, ইন্টারোগেশনের জন্য লাগবে। আজ আমি রাতের ফ্লাইটে বেঙ্গালুরু যাচ্ছি, ইনভেস্টিগেশন করে ফিরব। ডান। সুপ্তিকে বাড়িতে রেখে পুরুষোত্তম যখন থানায় এলেন তখন পড়ন্ত বিকেল। ঋষি ব্যাংকের কাজ সম্পূর্ণ করে ফিরে এসেছে। সুপ্তিকে বাড়িতে রেখে পুরুষোত্তম যখন থানায় এলেন তখন পড়ন্ত বিকেল। ঋষি ব্যাংকের কাজ সম্পূর্ণ করে ফিরে এসেছে। অনেকটা চাপমুক্ত ঋষি আলিয়া, মুখ দেখেই বোঝা যায়। পুরুষোত্তম থানায় ঢুকতেই ঋষি আলিয়া দুজনেই হেসে বলল, আপনার জন্য ওয়েট করছি। দুঃখের বিষয়, আপনার ওয়াইফ সুপ্তি অ্যাবডাকশনে জড়িয়ে আছে, তার সমস্ত প্রমাণ আমাদের হাতে। সুপ্তির অ্যাকাউন্টের প্রায় 70% টাকা ট্রান্সফার হয়েছে প্রজ্ঞা মুখার্জির অ্যাকাউন্টে গত 2 মাস ধরে। ওর 3টে অ্যাকাউন্টের হদিশ পেয়েছি এখনও পর্যন্ত। মোহাম্মদ হাজি নামের একজনের সঙ্গে অ্যাকাউন্ট থেকেও 3টে অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা জমা হয়েছে লাস্ট 2 মাসে। প্লাস কল রেকর্ডিং থেকে যে তথ্য পেয়েছি তাতে ষড়যন্ত্রের সব গল্প। আমাদের অনুমান আর বাস্তব এক জায়গায় এসে মিলে গেছে। প্রজ্ঞা ম্যাম এতটাই গ্রিডি যে একদিনেই সর্বোচ্চ ধনী হতে চেয়েছিলেন, বাই হুক অর ক্রুক। বিপর্যস্ত পুরুষোত্তম হতাশ বললেন, কাউকে বিশ্বাস করা কি পাপ? একটা অসহায় মেয়েকে বিয়ে করে সুখী করতে চেয়েছিলাম। সুপ্তি কেমন আছে? আলিয়া জিজ্ঞেস করলো। ওর দিদির কাছে আছে সেফ, কিন্তু কথা বলছে না। বলবে, নিশ্চিন্তে থাকুন। মিথিলা এবং প্রজ্ঞাকে 4 দিনের রিমান্ডে পেতেই খুশি ঋষিরা। 2 দিনের মধ্যেই যাবতীয় তথ্য সংগ্রহ করে ফিরে এসেছে আলিয়া বেঙ্গালুরু থেকে। যথেষ্ট খুশি সে। প্রজ্ঞা, মিথিলা আর জয়প্রকাশকে লাগাতার ইন্টারোগেট করাই এখন আসল কাজ। প্রজ্ঞা যে ভেঙে পড়বে বোঝা যায়। চুপচাপ চেয়ারে বসেছিল লকআপে। আলিয়াদের ঢুকতে দেখে নিজেই বলল, আমার অপরাধ, অয়নকে সাংঘাতিক ভালোবাসা, আর সেই জন্য। কেমন আছেন ম্যাডাম? খুব কষ্ট পাচ্ছেন বুঝতে পারছি। প্রজ্ঞার বিপরীতে বসতে বসতে আলিয়া বলল। প্রজ্ঞা চুপ। আপনি বলিউড তারকাদের যিনি কসমেটিক সার্জারি করেন সেই ডক্টর কুণালের সহায়তায় কাছে বোটক্স করাচ্ছিলেন, তাই তো? আচ্ছা, সুপ্তিকেও সরানোর প্ল্যান আপনারই তো? যেহেতু আপনি কৌতূহলী ও ইন্টেলিজেন্ট, তাই বোটক্স কি এই নিয়ে সামান্য জ্ঞান আপনার ছিল। বোটুলিনাম যে কতভাবে ইউজ করা হয় আপনি জানতেন, তাও সংশয়মুক্ত হতে ডক্টর সহায়ের থেকেও ব্যাপারটা জেনেছিলেন। ঠিক বলছি তো?
বেবি যখন বার্ডেন হয়ে গেল তখন কুবুদ্ধি কাজে লাগালেন। আপনি ডক্টর সাহায়ের একজন অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ফ্লার্ট করে বোটুলিনাম ইঞ্জেকশন জোগাড় করলেন। তারপর ওভারডোজ দিয়ে দিলেন ওইটুকু শিশুকে। ঠিক বলছি তো? প্রজ্ঞার চোখের তারা কাঁপছে, হাত পা স্ট্রেচ করলো, বার কয়েক পড়ল, চল। আপনি অস্বীকার করে বাঁচতে পারবেন না মিসেস বাজাজ। আপনি ডক্টর খান্নার স্টুডিওতে বোটক্স করাতেন বলেছিলেন, মিথ্যে বলেছিলেন। ওখানে ক্লায়েন্ট লিস্টে আপনি নেই। পাশের স্টুডিওটি ডক্টর কুণাল সাহায়ের, ওখানেই আপনার নাম পেলাম। মিথ্যে বলার কারণ? হাসলো আলিয়া বিদ্রুপ করে। বলল, অপরাধী না হলে সত্যি বলতেন। এবারে আসি কেস চাপা পড়ার কাহিনীতে। মিস্টার বাজাজের থেকে বিয়ের আগেই 80 লাখ নিয়েছিলেন, প্রবাবলি আয়ুষ রায়কে দেওয়ার জন্য। যেহেতু বেবির হয়ে কেউ নেই কেস লড়ার, তাই সহজেই চাপা পড়ে গেল কেস রিওপেন হবে শীঘ্রই। আপনার অ্যাকাউন্ট চেক করে দেখলাম 80 লাখ নেক্সট ডে উইথড্র করে নিয়েছিলেন। সন্দেহ তখনই হলো, তাহলে অতগুলো টাকা তুলে কি করলেন? মিস্টার বাজাজের কথা ধরে নিয়ে দেখলাম তারপরেই আপনি ওকে বলেছিলেন কেসটা থেকে পুলিশ আপনাকে সন্দেহমুক্ত করছে। কি সাংঘাতিক আপনি! এবার বেবির কেসটা আমি লড়ব ম্যাম, বেবিকে জাস্টিস দিতে হবে। নিঃশব্দ কক্ষ, উপস্থিত পুলিশ অফিসারেরা হতবাক। ঋষি, তুই বল এবার। আলিয়া ঋষির দিকে হেসে বলল, সূর্যমূর্তিটা আমরা পেয়ে গেছি আপনার আলমারির লকার থেকে। কেমন সন্দেহ হয়েছিল আমাদের। আপনি জানতেন সন্দেহের বাইরে থাকবেন আপনি, তাই নিজেই সরিয়ে নিজের লকারে রেখেছিলেন। বাইরের লোক এসে চুরি করা একটু প্রবলেম, যদি ভেতরের কেউ জড়িত না থাকে। সিসিটিভি ফুটেজে একজনের হাইট আর হাঁটার স্টাইল দেখে মনে হয়েছিল বোরখা পরা মানুষটি আপনিই প্রবাবলি। আপনাদের বাড়িতে কোনো পরিচারিকা নেই যে বোরখা পরে, আর বাইরের ক্যামেরায় কাউকে বেরিয়ে যেতে দেখা যায়নি। দ্যাট মিন্স চোর বাড়ির। এবার প্রশ্ন, কেন চুরি করলেন? জাস্ট সবাইকে ঘেঁটে দিতে। কারণ সুপ্তিকে সরিয়ে দেওয়ার প্ল্যান কমপ্লিট। একই সঙ্গে চুরি ও সুপ্তির পালানো দুটো ঘটনা ঘটলে পুলিশ কনফিউজড হয়ে যাবে। আপনি পুলিশকে দিয়ে তদন্ত না করিয়ে আমার নাম সাজেস্ট করেছিলেন নিজেকে ইনোসেন্ট সাজাতে। যেন কতই না ওয়ারিড আপনি ভালো চান, তাই প্রাইভেট ডিটেকটিভ দিয়ে তদন্ত করাতে পরামর্শ দিয়েছিলেন। হাউ ফানি! মিস্টার বাজাজ অন্ধের মতো বিশ্বাস করেন আপনাকে, তাই উনি প্রস্তাবটা নিলেন। কিন্তু বোকার মতো হলো টোটাল প্ল্যানিং। কেন? হ্যাঁ, অবভিয়াসলি কেসটা সলভ করতে আপনি হেল্প করলেন ইনডাইরেক্টলি। সুপ্তির ঘরে নিয়ে যাও কিছু মাদক পেয়েছি। আপনার ওগুলো খাইয়ে ওকে নেশায় অ্যাডিক্ট করিয়ে আপনার উপর ডিপেন্ডেন্ট করে তুলেছিলেন। ওকে বিশ্বাস করাতে পেরেছিলেন ঈশ্বরের দেখা ও পাবে। আপনার গুরুমা মিথিলের কথা শুনলে তখন শুধুই আনন্দময় জগৎ, শুধু সত্যি সব বলেছে সব। ঈশ্বর লাভের জন্য টাকা লাগবে তো, তাই ওর টাকা ট্রান্সফার করিয়ে নিয়েছিলেন। আলিয়া বলল, মিস্টার বাজাজ আপনাকে যতই ভালোবাসুক, ওর মনেও সন্দেহ এসেছিল বলেই উনি সূর্যমূর্তির কেসের সঙ্গে এটাও বলেছিলেন আপনি সেফ সাইড খেললেন পার্টি থেকে ইনজিওর্ড হয়ে ফিরে। মানে পুলিশের মাথা পুরো ঘেঁটে দেওয়ার জন্য। সুপ্তি পালানোর, আপনার ইনজিওর্ড হওয়া, মূর্তি চুরি সব ঘেঁটে দিতে চেয়েছিলেন। কি? ইফ আই অ্যাম রং দেন প্লিজ টেল মি হোয়াট ইজ রাইট। আপনি আরেকটি রিলেশনেও আছেন, অরিত্র চ্যাটার্জি, পেশায় আর্কিটেক্ট, চ্যাটার্জি অ্যান্ড কুমার অ্যাসোসিয়েটসের ওয়ান অফ দ্য ডিরেক্টরস। বয়স 45, বান্দ্রা ইস্টে থাকেন, ডাইভোর্সড। মিস্টার ভাটমরেকার চেয়ার ছেড়ে লাফিয়ে উঠছেন। অবিশ্বাসী সুরে, মাই গড, ডেঞ্জারাস লেডি। নিচের দিকে, আপনি তো জিনিয়াস। আলিয়ার এমন রুদ্ররূপ ইতিপূর্বে কখনো দেখেনি ঋষি। গলা ফাটিয়ে চিৎকার করল আলিয়া আচমকা, আপনাকে আমি! নিমেষে নিয়ন্ত্রণ করে নিয়েছে সে। বলল, যাবতীয় অপরাধের প্রমাণ আপনার মোবাইল আর ল্যাপটপ। পাশের ঘর থেকে আর একজন অফিসার এসে বললেন, মিথিলা আর জয়প্রকাশ স্বীকার করেছে সব রেকর্ডের।
হাজি মোহাম্মদ প্রবাবলি দুবাইয়ে ঘা ডাকা দিয়েছে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে প্রজ্ঞা। আলিয়ার চোখে তীব্র ঘৃণা। ঋষির দিকে তাকিয়ে বলল, বেবির অভিশাপ ঋষি, শি ওয়াজ অ্যান অ্যাঞ্জেল। বেবি কিলিংয়ের কেসটাও রিওপেন হবে। দেখ লোভের জালে কিভাবে জড়িয়ে ফেললেন মহিলা। চক্রব্যূহে ঢুকে তো পড়লেন নিজেই। ওর সমস্ত পাপের প্রমাণ আমাদের হাতে। নতুন ফিয়াঁসে আদিত্য চ্যাটার্জিকে বলেছিল মিস্টার বাজাজ আর মেয়েরা নাকি ওর ওপর টর্চার করে। আবার ডিভোর্স নিত মোটা অঙ্কের অ্যালিমানি নিয়ে। মাই গড! সন্ধ্যা নেমেছে শহরে। আলিয়া মিস্টার ভাটমডেকারকে বলল, কাল টানা জেরা করব, তিনজনকে একসঙ্গে বসিয়ে আলাদা। যদি 48 আওয়ার্স লাগে তবে তাই। পরশু তো কোর্টে প্রডিউস। উত্তেজিত হিংস্র হয়ে কিছু বলার চেষ্টা করলো প্রজ্ঞা, পারল না। তারপর শান্ত স্বরে বলল, মিথ্যে মিথ্যে মিথ্যে, আমি সব মানি না। তীব্র ঘৃণা আলিয়ার চোখে পড়ল। সত্যের জয় হোক, কাল দেখা হচ্ছে আবার। এই কেস আমি লড়ব মিসেস প্রজ্ঞা মুখার্জি বাজাজ। হেসে ফেলছে আলিয়া। ওহ, আপনি তো আবার নিজের ফেসবুক অ্যাকাউন্টের ব্র্যাকেটে মোহিনী লেখেন। হা 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 হা, মোহিনীই বটে। এই ছিল আজকে আমাদের গল্প। কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ অনেক দিন বাদে আপনাদের একটা রহস্য গল্প পাঠ করে শোনালাম। ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন। আপনাদের একটা লাইকের জন্য আমি অনেকভাবে অনুপ্রাণিত হই। আর আমার চ্যানেলটাকে যদি ভালোবাসেন, আমার ফ্যামিলি মেম্বার হতে চান, অবশ্যই আমার এক্সটেন্ড ফ্যামিলি, তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনের অল বাটনটা প্রেস করে দেবেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি সুদেষ্ণা প্রতি সপ্তাহে একটি করে ভৌতিক বা লৌকিক বা অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হব, গল্প শোনাবো। সব কিছু কিন্তু একই চ্যানেলের মধ্যে। ভালো লাগবে তো? সঙ্গে থাকুন, মতামত জানান। আজ এই পর্যন্ত বলে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি, বাই।